নমস্কার, থ্রিলিং থার্সডের আরেকটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত। আজ তোমরা শুনবে লেখক শ্রী তন্ময় বিশ্বাসের কলমে একটি গল্প, উত্তরের কুহেলিকা। এটি আসলে একটি সিরিজের গল্প, যার প্রথম গল্প আমরা করেছিলাম আমাদের মূল চ্যানেল এসো গল্প পড়িতে। সেটা ছিল একটি পূর্ণাঙ্গ গল্প। আজ এই চ্যানেলে তোমরা শুনবে এই সিরিজের আরেকটি সম্পূর্ণ নতুন এক অভিযানের কাহিনী। প্রথম গল্পের লিংক রইল ডেসক্রিপশনে। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সায়ন্তন, ইভান, প্রবাল, অমিত ও কুন্তল। শব্দ সংযোজন অমিত, আবহ, শঙ্খ। কভার ডিজাইনে কৃষ্ণেন্দু। গল্পের সূত্রধার আমি, প্রীতম। শুনতে থাকো লেখক শ্রী তন্ময় বিশ্বাসের কলমে আমাদের আজকের নিবেদন, উত্তরের কুহেলিকা, পর্ব 2। সাপের পা হয়, জানেন স্যার? সে চিরাচরিত উদ্ভট প্রশ্ন নিয়ে গল্পের ঝুলি হালকা আলগা করে শুভঙ্কর। দেখো শুভঙ্কর, আবার গাঁজাখুরি গল্প শুরু করার আগেই বলে রাখি, পান কিন্তু স্টকে একদম নেই। বরাভয়ের ভঙ্গিতে হাত তুলে পার্থবাবুকে থামিয়ে দিয়ে বলে, একদম ভাববেন না, আমার কাছে আছে। আমি বলে উঠি, তাহলে একেবারে রসদ নিয়ে আসরে নেমেছ দেখছি। তা সাপের পা না থাকার কারণ কি? গোসাপ আছে জলজান্ত 4টি পা নিয়ে। আরে ওই সব সাপ নয়, বুকে হাঁটা, ফনা তোলা, মানে ফোঁস ফোঁস। বুঝেছি, যা ডিসক্রিপশন দিচ্ছ তাতে সত্যি সত্যি সাপ চলে আসবে যে দেখছি। খুব খুব করে হেসে উঠলেন পার্থবাবু। মুখখানা তুম্বা করে শুভঙ্কর বলে, বেশ, তাহলে ওই প্রসঙ্গ থাক। আরে থাকবে কেন, শোনোই না। সাপের পা আগে ছিল, এখন অবলুপ্তির শিকার হয়ে ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে, তাই সাপের পা না থাকারই কথা। না স্যার, কিছু কিছু সাপের পা হয়, তবে তা খুব দুর্লভ। আমার গুরু বলেন ওই পা হলো তন্ত্রের খুব শক্তিশালী উপাদান। সেই শেয়ালের শিঙের মতন। ঠিক বলেছেন, তবে এইসব হেঁজিপেজি তান্ত্রিকের কাছে পাওয়া যাবে না। বিশদে কিছু বলা যাবে এ ব্যাপারে? গল্পের একটা গন্ধ পেয়ে আমি বলে উঠলাম, নিশ্চয়ই স্যার, তবে একখানা কাহিনী আছে এর পেছনে। পার্থবাবু বলে উঠলেন, তোমার আষাঢ়ে গল্প পাতে দেওয়ার আগে কিছু পান সাপ্লাই করো তো বাবু। তা পান নেবেন, নিন না, খোঁটা দেওয়ার কি আছে? আমি মধ্যস্থতা করে বলে উঠি, এই না আর খোঁচাবেন না পার্থবাবু, এই তুমি গল্প শুরু করো তো ভাইয়া। শুভঙ্কর দুটো পান পার্থবাবুকে দিয়ে শুরু করলো তার গল্প। আমাদের কোচবিহার থেকে তুফানগঞ্জের রাস্তা ধরে মিনিট 40 গাড়ি করে গেলে রসিক বিল পড়ে। যখনকার কথা বলছি তা ধরুন আজ থেকে বছর 30 আগে। একদম ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল সেই বিল। আমার বয়স তখন ওই 11 বছর। আমাদের পাড়ার সন্তুদার চায়ের দোকানে তো আপনাকে নিয়ে গেছি। ওখানে কাউকে জিজ্ঞেস করলেই ব্যাপারটা আপনি জানতে পারবেন। ঘটনাটার মূল চরিত্র আমারই এক দুঃসম্পর্কের কাকা। আমার ওই কাকার তন্ত্রমন্ত্রের প্রতি আস্থা ছিল অগাধ। কামাখ্যা মন্দিরে বছরে 2-3 বার তার যাওয়া চাই। সেখান থেকেই গুপ্তবিদ্যা আয়ত্তের জন্য সাপের পায়ের অসীম শক্তির খোঁজ পায়। রসিক বিলের আশেপাশে সাপের খুব উপদ্রব ছিল। উনি 2 বন্ধু নিয়ে সেই খোঁজে চললেন। সেই বছর খুব বৃষ্টি হয়েছিল। আকাশ ছিল মেঘ মেধুর। হালকা বৃষ্টির ধারা ঝরে চলেছিল সারা দিন। সাপ খোঁজার এটাই মোক্ষম সময়, কারণ সাপের সব গর্ত জলে ভরে উঠলে ওরা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। একটা চটের বস্তা আর 3টে টর্চ নিয়ে চললেন সাপের শিকারে। ওই কাকার কাছে এক প্রকার শেকড় ছিল, যা নাকি সাপকে নিস্তেজ করে দেয়। বাকি 2 বন্ধুকেও ওই শিকড় কিছুটা দিয়েছিল। সাইকেল করে ওরা যখন বিলের ধারে এলো তখন অনেক রাত। 3 জন সাইকেলগুলো এক গাছের গোড়ায় রেখে রাস্তা থেকে নেবে খালের দিকে এগিয়ে যায়।
ভয়ের বিষয় হচ্ছে এরপরে কাকা ফিরে এসেছিল একা। গায়ে জামা কাপড় প্রায় নেই বললেই চলে। চোখ দুটো জবা ফুলের মতন লাল, পায়ে পেঁচিয়েছিল শঙ্খচূড় সাপ। আশ্চর্যের বিষয়, সেই সাপকে যেন পায়ের বাঁধন হিসেবে কেউ বেঁধে দিয়েছে। সেই কাকা অবশ্যই বেশি দিন বাঁচেনি। যতক্ষণ জ্ঞান ছিল শুধু চোখ বড় বড় করে বলেছে, ওই ওই আসছে, ওই ওরা আসছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আমি এরকম ভুল আর আমি আর এরকম ভুল করব না। ক্ষমা করো, আমাকে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আস্তে আস্তে তার সারা শরীর নীল হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কাকার ওই পা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়েছিল। শুভঙ্কর কথা বলা থামিয়ে উঠে বাইরে গিয়ে জল খেলো এক গ্লাস। বুঝলাম গল্পটি বলার সময় ওর নার্ভে খুব চাপ পড়েছে। মনে প্রাণে বিশ্বাস করে এ ঘটনা। কিন্তু ভাই শুভঙ্কর, এর মধ্যে ভয় কি ছিল? আর সাপের পাই বা গেল কই? ভয় সে তো আপেক্ষিক, কারো লাগবে কারো লাগবে না। কিন্তু পায়ের সাথে লেগে থাকা ওই শঙ্খচূড় সাপের কিন্তু স্পষ্ট দুটো পা ছিল। আমি নিজেও দেখেছিলাম। কিন্তু পাড়ার লোকেরা ওই সাপটাকে শেষে পুড়িয়ে দেয়। কিন্তু ওনার ওই দুই বন্ধুদের কি হয়েছিল? মাথা উল্টো করে কোমর অবধি মাটিতে পোঁতা ছিল। পরে পাড়ার লোকেরা গিয়ে মাটি খুঁড়ে ওদের লাশ তুলে আনে। কেন এরকম ঘটলো শুনেছো কিছু? এর পরেও আরো বেশ কয়েকবার ওই রকম ঘটেছে। লোকে বলে ওখানে দানব আছে। আজও রাতে ওইদিকে কেউ পা বাড়ায় না। তাছাড়া সাপখোপ তো আছেই। শুভঙ্কর, বলছি এই তোমাদের পাড়ায় গাঁজার চাষ হতো না? এই পুলিশ রেড করেছিল শুনলাম। আবার পার্থবাবুর টিপ্পনি। দেখলেন দেখলেন স্যার, কিরকম ইনসাল্ট! এত যদি অবিশ্বাস, যান না পরীক্ষা করে আসুন। এই দেখো শুভঙ্কর, পার্থবাবু যাবেন কিনা জানি না, আমি একবার যাব ভাবছি। তবে তোমাকেও যেতে হবে গাইড হয়ে। কি পার্থবাবু, যাবেন তো? তা কবে স্যার? হ্যাঁ, আমার শালির বিয়ে ছিল সামনে, মানে তাকে থামিয়ে দিয়ে বললাম, ভয় পেলেই যেতে হবে না, কোনো জোরাজুরি নেই। গেলে পরশু যাব, শনিবার। বেশ, যাব তাহলে সকাল সকাল। একদম নয়, যেতে হলে গভীর রাতে যাব, তৈরি থাকবেন। স্যার, ব্লাড ডোনেশন ক্যাম্প খোলার জন্য এত দূর আসার কোনো মানে হয়? বলেই সশব্দে নিজের পিঠে চাটি বসালেন পার্থবাবু। রাত 1:45 হবে। আমরা চারজন বিলের কাছাকাছি এক জায়গায় বসে আছি। 4 নম্বর ব্যক্তি আমাদের গণেশ। 30 বছর পরে এই জঙ্গলে আগের সেই অভিব্যক্তি আজ খুঁজে পাওয়া মুশকিল। আধুনিক পার্কের মতন হয়ে গেছে। ঠান্ডায় পিকনিক অবধি হয়। শীতের মরশুমে অনেক পরিযায়ী পাখি আসে। বেশ কিছু ওয়াচ টাওয়ারও আছে। যদিও বেশ কিছু টাওয়ারের সিঁড়ি দেখলাম ভেঙে গেছে। বন দপ্তর খুব বেশি যত্নাত্তি করে না এই এক ঠেরে পার্কটিকে। তবে ছড়িয়ে ছিটিয়ে বেশ ভালোই ঘন জঙ্গল এখনও বেঁচে আছে। বুনো লতা পাতায় যা পরিবেশ, তাতে সাপ থাকা খুবই স্বাভাবিক। আমরা পায়ে পায়ে অনেকটা ভিতরে ঢুকে পড়েছিলাম। নির্দিষ্ট জায়গা বলে কিছু এখন আর নেই যে শুভঙ্কর চুপ করে নিয়ে যাবে। আকাশে ভাঙা চাঁদ উঠেছে। তার মরা আলোয় আশেপাশে আলো আধারির মায়া মহতা। দূরে অতন্দ্র প্রহরীর ন্যায় সেগুন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছের ভিড়, তলায় আকন্দ। ঢেঁকি শাকের ঝোপে মিটমিটে জোনাকি যেন জঙ্গলের থেকে দূরে সরে যেতে ইশারা করছে। এক টানা ঝিঝি পোকার ঐকতান কোনো এক নাম না জানা গাছ থেকে টুপ করে খসে পড়া মরা ডাল কেমন চমচমে পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ গাছ থেকে কি যেন ধূপ করে আমাদের সামনের দিকের জঙ্গলে পড়ল। ঝোপটা নড়ে উঠল খুব জোরে। তারপরে একটা বিকট আর্তনাদ সারা জঙ্গলের পাতায় পাতায় ছড়িয়ে পড়ল। আমার মনে হলো কেউ যেন গণেশকে ডাকলো। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। গণেশ আমার হাত প্রায় খামচে ধরেছে। শুভঙ্কর দেখলাম
দ্রুত তার কাঁধের ঝোলা ব্যাগ থেকে কি যেন একটা বের করে বুকে চেপে ধরল। আমি পার্থবাবুর দিকে তাকিয়ে ইশারা করলাম। তিনি বুঝলেন বলে মনে হলো না। আমি অবশেষে তার হাতের টর্চটা আমার হাতে দিতে বললাম। তাও নড়ছেন না দেখে ধাক্কা দিলাম। তার মাথার যে কটা চুল ছিল সজারুর কাটা হয়ে আছে। সম্বিত এবার ফিরল। টর্চ পেলাম হাতে। টর্চের গোল আলো সামনের ওই ঝোপটাকে যতটা আলোকিত করল, তাতে নজরে এলো গাছগুলো যেন ভারী কিছুর চাপে একদম পিষে গেছে। একটু এগিয়ে গিয়ে নিচু হয়ে বসলাম আমরা সকলে। বনজ একটা তীব্র গন্ধ এলো নাকে। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। উঠে দাঁড়ালাম। আর একটু এগিয়ে গেলাম সামনে। একটা বড় পেঁচা মরে আছে, গলা কেউ মুচড়েছে, অনেক পালক ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে বুঝলাম রিগর মর্টিস এখনো হয়নি, টাটকা মরা, রক্ত লেগে আছে ঠোঁটে। আমি পেছনে আলো ফেললাম। এই শুভঙ্কর, বুকে কি চেপে ধরে আছো তখন থেকে? হ্যাঁ, গীতা স্যার। আলোটা নাচিয়ে বললাম, ভালো করে দেখো, ওটা গীতা নয়, হোমিওপ্যাথি শেখার বই। আরে এই দেখেছেন, অন্ধকারে আর ভয় একেবারে গুলিয়ে ফেলেছিলাম। তাই তো ভাবি শালা, মানে সরি স্যার, ভয়টা কেন কমছে না সেটাই বুঝতে পারছিলাম না। এই পেঁচাটাকে মারলো কে? আর গাছ থেকে পেঁচা পড়লে এত আওয়াজ? তার চেয়ে বড় কথা, ওই আর্তনাদ তো পেঁচার নয়। স্যার, ঝোপটাও এমন করে পিষেছে যেন হাতি চলে গেছে। এই প্রথম মুখ খুললেন গণেশ। আমি আরো কিছুটা পায়ে পায়ে এগিয়ে গেলাম। আলো ফেলছি এদিক ওদিক। হঠাৎ নজরে এলো একটা বিরাট বেল গাছের গোড়ায় বেদি মতন করা, লাল সুতো দিয়ে বেশ কিছু জায়গায় কাগজ বাঁধা, আর স্থানে স্থানে কাঠি পুঁতে পতাকার মতো করে ঝুলিয়ে দিয়েছে। ভালো করে আলো ফেলে যা দেখলাম, গা শিউরে উঠল। অন্তত 7টি কালো রঙের কুকুরের দেহ রক্তে ভেসে যাচ্ছে। আরে শুভঙ্কর, এইসব কি? কোনো ক্রিয়াকর্ম চলছিল মনে হচ্ছে স্যার। আমরা এসে বিঘ্ন ঘটালাম মনে হয়। আর স্যার, সব কটা কুকুরের রং কালো, এমনকি পেঁচাটা অবধি। আমরা জায়গাটি ভালো করে দেখে আরো এগিয়ে গেলাম। একটা ওয়াচ টাওয়ারের কাছে এসে 4 জনে বসে পড়লাম। একটু মাথা ঠান্ডা করে ভাবা দরকার। ওই আর্তনাদ কিসের? আমরা যেখানে বসে আছি তার কিছু সামনে দিয়ে একটা মজা খাল বয়ে গেছে পূব থেকে পশ্চিমে। ওপারে নিকষ অন্ধকার যেন জমাট বেঁধে আছে। আকাশের ভাঙা চাঁদ আর নেই। হাত ঘড়িতে বাজে 3:15। গণেশ দেখি উসকুস করছে। ডেকে বললাম, কিছু বলবি? স্যার, মাইনাস পেয়েছে, যাবো, একটু টর্চটা দেবেন? গণেশ টর্চটি নিয়ে ওই খালের দিকে গেল। আমরা 3 জনে বসে ভাবছি কিছুক্ষণ আগের ঘটনা। সেই বুনো গাছের গন্ধে মাথাটা এখনো ধরে আছে। হঠাৎ টাওয়ারের উপর থেকে আমাদের ঠিক মাঝখানে ঝুপ করে পড়ল কালো মিশমিশে এক সাপ। নিচে নরম ছোপ থাকায় লাগেনি এতটুকু, উঠে ফোঁস করে ফনা তুলে ধরল। আমরা ভয়ে ছিটকে গেলাম পেছনে। তারপরে উঠে ছুটতে থাকলাম। ওই পুকুরের লাশ থাকা বেদি মরা পেঁচার ঝোপ ছেড়ে অনেক দূরে আসার পর খেয়াল হলো গণেশ তো আসেনি। আমার ভয়ে শির দাঁড়াবে বরফ নেমে গেল। পার্থবাবু চেঁচিয়ে উঠলেন, গণেশ, গণেশ! আর্তনাদের মতন সে চিৎকার ছড়িয়ে গেল জঙ্গলে জঙ্গলে, ঠিক পূর্বের মতন। পার্থবাবু একটু স্থূলকায়। পরপর ঘটে যাওয়া ঘটনা তাকে হাঁফ ধরিয়ে দিয়েছে। তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপুড়ের মতো হাঁপাতে লাগলেন। তারপরে ডান হাত বাড়িয়ে ধরলেন। আমি দেখে শুভঙ্করকে বললাম, তোমার ঝোলা থেকে জলের বোতলটি দাও পার্থবাবুকে। আরে আরে, জল না, জল না, জল না, পান দাও, পান দাও, পান 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 দাও। এই পরিস্থিতিতেও কেউ পান খেতে পারে ভেবে খুব অবাক হয়ে গেলাম। শুভঙ্কর বিনা বাক্য ব্যয়ে পান বাড়িয়ে দিল। ওই বাঁদরটাকে আনাই ভুল হয়েছে সাথে। মাইনাস করার জন্য যা টাইম নিল তাতে দুটো পানিপথের যুদ্ধ হয়ে যাবে। ওইসব বলে লাভ নেই। একটা ছেলে আমাদের সাথে এসেছে, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। চলুন চলুন ওই জায়গায় আবার। স্যার, ডান দিকের রাস্তা দিয়েও কিন্তু ওই খালের পূব পাড়ে যাওয়া যায়। যাবেন? কেন? যে দিক দিয়ে এলাম সেই দিক দিয়ে গেলে কি অসুবিধা? ওই যে সাপ রয়েছে, যে মানে থাকতেও তো পারে,
বেশ, তবে এই পথেই চলা যাক। আমরা যেখানে দাঁড়িয়ে গিয়েছিলাম তার থেকে সামান্য কিছু দূরে ডান দিকে একটা মেঠো রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকেছে। জায়গাটা গাঢ় অন্ধকার। একটু আগের সাপের যা কাণ্ড দেখলাম, ফলত আস্তে আস্তে টর্চ জেলে আমরা পা বাড়ালাম। আকাশে একটু একটু মেঘ জমতে শুরু করেছে। দূরে মেঘে বিদ্যুতের ঝলকানি টের পাচ্ছি। শুকনো পাতার উপরে দিয়ে যথাসম্ভব সাবধানে পা ফেলে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে গণেশের নাম ধরে হাঁক পাড়তে হচ্ছে। একটা চাপা ভয় যে লাগছে না সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সর্বোপরি গণেশের জন্য চিন্তাও হচ্ছে, ছেলেটা আদেও বেঁচে আছে তো। কিছু দূর গিয়ে আমরা একটা লোহার ছোট ব্রিজ পেলাম। কেমন শীতল একটা হাওয়া বইছে। এক ফোঁটা আলো নেই। আমার হাতে টর্চের সামান্য হলদেটে আলো আর বিদ্যুৎ ঝলক খুব সামান্যই অন্ধকারকে সরিয়ে পথকে দৃষ্টিগোচর করতে পারছে। আমরা পরপর সন্তর্পণে এগিয়ে চলেছি। গণেশের নাম ধরে চিৎকার করতে এবার বারণ করলাম। সামনে কি আছে আমাদের আওয়াজে আমাদের অবস্থান জেনে যেতে পারে। মনে হয় আমরা খালের প্রায় কাছাকাছি চলে এসেছি। আচ্ছা অস্পষ্ট চোখ সওয়া আলোয় দূরে যা দেখলাম, আমার কোমরের কাছটা খামচে ধরেছে শুভঙ্কর। মনে মনে বিড়বিড় করে ইষ্টনাম জপ করছে। স্যার, কথা সম্পূর্ণ করতে পারলেন না পার্থবাবু। সাময়িক জড়তা কাটিয়ে মানবিক তাড়নায় টেনে হিচড়ে ওই জায়গায় পৌঁছে দেখলাম গণেশকে উল্টো করে মাটিতে গলা অবধি পোঁতা। মৃত্যু যন্ত্রণায় হাত দুটো মাটি চাপড়াচ্ছে। এক লহমায় আমি শুভঙ্কর আর পার্থবাবু টেনে তুললাম। নাকে মুখে মাটি ঢুকে গেছে, প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। শুভঙ্কর, জল দাও কুইক। নাক মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। প্রবল মানসিক চাপে আচ্ছন্ন হয়ে পড়ে রইল গণেশ। শুধু বুকটা প্রবল বেগে ওঠা পড়া করতে লাগলো। মাটি তো খুব নরম না। একজন মানুষকে উল্টো করে এভাবে পুঁতে দিতে অমানসিক শক্তির প্রয়োজন। স্যার, দূর থেকে একটা আবছা অবয়ব কিন্তু দেখেছি। একটা বিকট পাখি না হাতি ঠিক বুঝলাম না। আমরা যখন দৌড়ে এলাম, একদম হাওয়ায় মিলিয়ে গেল, যেন কুয়াশা দিয়ে গড়া। আমার কিন্তু পাখি বলেই মনে হচ্ছে স্যার, ডানা ছিল। টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখন একে নিয়ে চলো, কোনো আড়ালে দাঁড়াতে হবে। ভোর হওয়া অব্দি, না হলে আরো বিপদ বাড়বে। কিছু খটকা মনে ভিড় করছে। নিবিড়ভাবে ভাবতে হবে। ওই পাখির বিষয়টা খুব ভাবাচ্ছে। পার্থবাবু আর শুভঙ্কর গণেশকে কাঁধে ভর দিয়ে হাঁটিয়ে নিয়ে চলল খালের ওই পাড়ের দিকে। ওই রাস্তা চলেছে আরও গহীনে, স্থানীয় অধিবাসী এলাকায়। সেখান থেকে বক্সিরগঞ্জ পেরিয়ে আসাম রোড। ওখানেই রয়েছে আমাদের গাড়ি। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই ঝেঁপে বৃষ্টি এসে গেল। আমরা যতটা সম্ভব দৌড়তে লাগলাম। কিছুটা দূরে হালকা একটা আলোর রেখা দেখা যায়। আর কিছুটা এগোতে একটা ঝুপসি ভাঙা পাকা বাড়ি চোখে পড়ল। সামনে পৌঁছতে বুঝলাম ওটা বাড়ি নয়, কোনো পরিত্যক্ত গুদাম ঘর। ভাঙা কপাট পথে ভিতরের আলো বাইরে এক চিলতে বেরিয়ে এসেছে। ভেতরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। টর্চ জেলে আলো ফেললাম চারপাশে। কোনো মন্দির নাকি? চারিদিকে বিভিন্ন উপাচার সাজানো। এক অদ্ভুত দেখতে মাটির মূর্তি চোখে পড়ল। মানুষের মতো হাত পা, কিন্তু মুখটি অবিকল পেঁচার। কিসের মূর্তি এটা? মূর্তির পাদদেশে গোল করে সাজানো কিছু মালা। মালাটি ফুলের বদলে রসুন আর লাল সুতো দিয়ে গাঁথা। লকেটের জায়গায় অর্ধচন্দ্রাকার ম্যাগনেট মনে হলো। এইসব কি? স্যার, এটা তান্ত্রিক উপাচার মনে হচ্ছে। আমরা কি বেঁচে ফিরবো স্যার? কেন? এবার কি হলো? আমি গাঁজার চাষ করি, বলুন। আরে মানছি, কিন্তু মজাটাকে এইভাবে গায়ে মাখিস না রে ভাই। তোকে আমি পানের গুদাম গিফট করব। আমাকে বাঁচিয়ে নিয়ে চল, আমাকে বাঁচিয়ে নিয়ে চল ভাই। হঠাৎ ঘরের একদম ঈশান কোণ থেকে গমগম আওয়াজ ভেসে এলো। কে রে? জ্বালাতন করতে কে এলি রে? পেয়েছিস সাপের পা? না হলে এখনই বান মেরে তোর বংশ শেষ করে দেব। আমি টর্চ জেলে ওইদিকে ফিরলাম। একটা শীর্ণকায় জটা জঙ্গলে আচ্ছাদিত নাগা সাধু মুখের উপরে হাত দিয়ে আলো আড়াল করল। আলোটা আশেপাশে ঘোরাতে দেখলাম কিলবিল করছে শঙ্খচূড় সাপ।
আর উপর থেকে একটা ঝুড়ি জাতীয় কিছু থেকে টুপটুপ করে পড়ছে নানা প্রজাতির ব্যাঙ। নিমেষে সাপগুলো ঝাঁপিয়ে পড়ে কাড়াকাড়ি করছে। আর ঠিক বাঁদিকে একটা বাঁশের আড়াতে ঝুলছে কম করেও 30টি কালো পেঁচা। পেছনে দুপ করে আওয়াজ শুনে ঘুরে দেখলাম পার্থবাবু অজ্ঞান হয়ে গেছেন, আর শুভঙ্কর বুকে চেপে ধরেছে সহজে ধনী হবার উপায় নামক বই। আবার হয়তো গীতাই ভেবে। যা পরিস্থিতি, দুজন আউট অফ দ্য কনসিয়াস ওয়ার্ল্ড, আর শুভঙ্করের ভুল বই ধরা দেখেই ওর হাল বুঝে গেছি। সামনে যে বসে জব করছে আদেও তান্ত্রিক না অন্য জগতের লোক। কে ও? যাই হোক, আমাকে ভয় পেলে চলবে না। মাথা ঠান্ডা না রাখলে আমার সাথে এতগুলো লোকের প্রাণ চলে যাবে। ঘরটা হালকা ধোঁয়ায় ভরে উঠেছে। কেমন যেন চেনা চেনা একটা বনজ গন্ধ। গন্ধের তীব্রতা ক্রমশই বাড়ছে। আমার মাথায় কি জানি একটা চিন্তা আসছে, কিন্তু স্পষ্ট নয়। আমি কয়েক পা এগিয়ে গেলাম মূর্তিটার দিকে। টর্চের আলোয় ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম আমাদের কোনো পরিচিত দেবতা বা উপদেবতা বলে মনে হলো না। জন্তু জানোয়ার পুজো মিশরের লোকেরা করে, ওখানে ওদের কালচার কিভাবে আসতে পারে? আর কোনো জাতি কি এইরকম প্রাণীর মূর্তি পুজো করে? ওই সন্ন্যাসীটি জোরে জোরে কি অচেনা ভাষায় মন্ত্র পড়ে চলেছে। সামনের ধুমিটিতে কিছু শিকড় ছুড়ে দিল মনে হলো। তার ফলে ধোঁয়া আরো বেড়ে গেল। মাথা খুব ঝিমঝিম করছে। শুভঙ্কর পেছন থেকে খোঁচা মেরে বলল, স্যার, বশীকরণ করে দেবে, পালান শিগগির। আমি গণেশ আর পার্থবাবুর দিকে ইশারা করলাম। ওদের দিকে এক পলক তাকিয়ে আমার দিকে ফিরে শুভঙ্কর বলল, ওদের জ্ঞান ফিরেছে, বেটারা মটকা মেরে পড়ে আছে। হঠাৎ ঘর গম গম করে ওই সাধু বলে উঠল, দেখ দেখ, তোদের বলির জন্য এই পবিত্র ছুরি রক্তক্ষরণ করবে। কথাকটি বলেই একটা বড় ধারালো ছুরি এবং পুজোর স্থল থেকে একটা লেবু নিয়ে কাটতে যেতে ছুরির গা বেয়ে রক্ত গড়াতে লাগলো। সারা ঘর ধোঁয়ায় সমাচ্ছন্ন হয়ে গেছে। উগ্র বনজ গন্ধে মাথা ধরে এলো প্রায়। সামনে তুলতে থাকলো মূর্তি আর সাধু। আরে, সাপগুলো এদিকে সরে আসছে না, কিলবিল করে কেটে কেটে আসছে আমাদের দিকে। সবাই চমকে দিয়ে বিকট স্বরে চিৎকার করে ওই 30টি কালো বেচা একসঙ্গে মাথার উপর দিয়ে ছু মেরে উড়ে গেল। সাধুর মুখটা কেমন করে অবিকল ওই মূর্তির মতো হয়ে যাচ্ছে না? হাতের খোলা ছুরি দিয়ে টস টস করে রক্ত পড়ছে। আমি বিকট চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে ছুটতে থাকলাম। আমার পেছনে পেছনে শুভঙ্কর, গণেশ আর সবশেষে পার্থবাবু আসছে। দিশাহীন পথে ছুটে চলেছি। প্রায় মিনিট 15 মতো এক টানা দৌড়ে ধপাস করে এক গাছের গোড়ায় বসে পড়লাম। একে একে বাকিরাও এসে বসল। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে পার্থবাবুর। আমি শুভঙ্করের দিকে ফিরে বললাম, তোর ঝোলায় সাপের নিস্তেজ করার শিকড় আছে? হ্যাঁ স্যার, এরকম জঙ্গলে এসেছি, আর সাথে গুরুর দেওয়া মন্ত্রপুত শেকড় আনবো না? আরে ভাই, জীবনদায়ী পান শেষ হয়নি তো? আছে আছে, দেবো একটা? না ভাই, হ্যাঁ একটাই হবে না, যা ঝক্কি যাচ্ছে। ভাই, গোটা চারেক দাও তো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই না কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে গেল ভয়। আমি 2 হাত যুক্ত করে মাথায় ঠেকিয়ে বললাম, ওহ, ধন্য আপনি পার্থবাবু। এই গণেশ, এখন শরীর কেমন লাগছে? গা খুব চুলকাচ্ছে আর কেমন বমি বমি পাচ্ছে। অক্সিজেনের অভাব বলে বমি বমি আসছে। ঠিক হয়ে যাবে, একটু বিশ্রাম কর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো সবাই? বাইরে বেরিয়ে আসার পর মাথা ঝিমঝিম করছে না, আর কেমন ভয়ও কমে যাচ্ছে। শুধু ওই সাপগুলোর মতো কিলবিল করছে যেন। শুভঙ্কর হঠাৎ নড়ে চড়ে আর্তনাদ করে উঠল। স্যার, আমার পেছনে জামার মধ্যে কি যেন নড়ছে। হো 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 হো, কিছু না, শুকনো ডাল ঢুকেছিল। বলে বের করে দূরে ছুড়ে দিল। তাই দেখে হা হা করে উঠলেন পার্থবাবু। ওরে গর্ধব, ওটা ডাল ছিল না, শুভঙ্করের মন্ত্রপুত শিকড়ে ওটা নিস্তেজ হয়ে শুকিয়ে ডাল হয়ে গেছে। আর একটাও পান দেবো না, যান, খালি মশকরা। বিদ্যুৎ চমকের মতো মাথার জটগুলো আলগা হয়ে গেল। আরে, ঠিক তাই তো। এই শোনো শুভঙ্কর, পার্থবাবু, আবার ওই গুদামে যেতে হবে। সমস্ত জট ওখানেই আছে। বলে হাত ঘুরিয়ে ঘড়ি দেখে নিলাম, 4:20। পুনরায় বললাম,
ভোর হতে আর বেশি দেরি নেই, একটু পরেই সব স্বাভাবিক হয়ে যাবে। যা করার জলদি করতে হবে। এই জঙ্গলে আরও অনেকের আগমন ঘটেছে, যারা আমাদের আগমন পছন্দ করেনি। আবার ওই জায়গায়? একদম, চলুন সবাই। আমরা পায়ে পায়ে যখন ওই জায়গায় পৌঁছলাম, আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে, তবে ঘরটি আগের মতোই অন্ধকার। ভিতরে এবার অনেকের একসাথে বিজাতীয় ভাষায় মন্ত্রপাঠ করতে শুনলাম। ভেতরে ঢোকার আগে সবাইকে চাপা গলায় বললাম, নাকে মুখে দুভাঁজ করে রুমাল বেঁধে নিন, তাড়াতাড়ি। আমরা ধীর পায়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে উপাচারে মগ্ন কিছু অদ্ভুত পোশাক পরিহিত সাধু। পূর্বের সেই লোকটি মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে উদাত্ত কণ্ঠে বিজাতীয় ভাষায় মন্ত্র পড়ে চলেছে। সেই সুরে সুর মেলাচ্ছে দুটি পুরুষ এবং তিনটি নারী, আমাদের দিকে পিঠ ফেরানো। আমি শুভঙ্করকে কাছে ডাকলাম, ফিসফিসিয়ে বললাম, শোনো, তোমার ঝোলা থেকে ওই শিকড় বার করে আমাকে আর গণেশকে দাও, ফার্স্ট। শুভঙ্কর অনেক হাতরে বেশ কিছু বই বার করে পার্থবাবুকে ধরতে দিল। হোমিওপ্যাথি সহজে ধনী হবার উপায়, কি করে লম্বা হবেন, যোগে রোগ বিয়োগ। বিরক্তি প্রকাশ করে বললাম, এত কেন বই এনেছ? বইমেলায় এসেছিলাম নাকি? আরে আমি তো তন্ত্র মন্ত্র আর গীতা ভেবে রাতে জলদি বইগুলো ঝুলিতে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে এটা আমার ঝোলাটাই নয়। বাহ 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 বাহ, তোমার ঝোলার জন্য এবার কি পুলিশে ডায়েরি করবো নাকি? নাকি ওই সাধুকে ডেকে জটা ঝাঁকিয়ে বাড়ি চালান দিতে বলবো? উহ, আশ্চর্য। কিন্তু তোমার ঝোলা না থাকলে শিকড়ের কি হবে? আমি মনে হয় বাবার ঝোলাটা নিয়ে এসেছি, পাশেই তো ঝোলানো ছিল। তবে আমার পকেটে এক টুকরো শেকড় আছে, তাতে হবে? তাই দাও। গণেশ, তুই দৌড়ে বাইরে যা, কাছাকাছি ভোরের আলোয় গার্ড অফিস থেকে পুলিশ ডেকে নিয়ে আয়, কুইক। তোমরা দুজনে বাইরে থেকে দরজা পাহারা দাও, যাই ঘটুক বাইরে কাউকে বেরোতে দেবে না। আমি শিকড় নিয়ে গুটি গুটি পায়ে আগে সাপের দিকে এগিয়ে গেলাম। মুখে দুভাঁজ করে রুমাল চাপা দেওয়া ছিল। ওখানে কিছু কাজ সেরে মূল মূর্তির দিকে এসে সাধুর কোলে একটা সাপ ফেলে দিয়ে বললাম, কাজগুলো কিন্তু খুব ভালো হয়নি মশাই, তবে কিছু গপ্প শুনবো আপনার কাছ থেকে। এ ধরনের হারিয়ে যাওয়া উপাচার শিখলেন কোথা থেকে? কথা শেষ হবার আগেই আমার হাতের চামড়ার উপরে খুব জোরে কিছু জিনিস ঘষে দিল, তীব্র জ্বালা করতে থাকলো। আলকুশি কাজ, জননীতে টের পেলাম। বাকিরা ইতিমধ্যে উঠে পড়েছে চেঁচামেচিতে। আমি মূর্তিটা খফ করে তুলে নিয়ে দৌড়ে ওই সাপের বেষ্টনীর মধ্যে গিয়ে দাঁড়ালাম। সাথে তুলে নিয়েছিলাম মায়া কবচের কিছু রসুন। ওদেরই পাতা জালে ওরা আসতে পারছে না। ধন্য শুভঙ্করের মন্ত্রপুত শেকড়। ইতিমধ্যে গণেশ বেশ কিছু গার্ড জোগাড় করে ফিরে এসেছে। রেঞ্জার সাহেবকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বললাম, এদের ভয়ঙ্কর ক্রিয়াকলাপ, বেশ কিছু মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল এরা। দিনের বেলায় আশেপাশের এলাকায় এরা গা ঢাকা দিয়ে থাকতো। ওদের আশ্রয়ের বিনিময়ে এরা কাঠ চুরি, এমনকি কুমিরের চামড়া চুরিতে সাহায্য করত। রবিবারের সোনাঝরা রোদের আলোয় আমরা ফেরার পথ ধরলাম। গাড়ি অবধি কেউ কোনো কথা বলেনি। আমি জানি পার্থবাবু, শুভঙ্কর, এমনকি গণেশ অব্দি কৌতূহলে ফেটে পড়ছে। ওরা হয়তো ভাবছে এমন ভয়ালো রাতের শেষ এত নির্বিষ, এত সাধারণ। আমি মনে মনে হেসে ভাবলাম, এরা পুরোটা জানলে ব্যাপারটা সহজ লাগবে না, তবে একটু নাটকীয়তা ছিল। এতদিনের নিষিদ্ধ দেবতা কিভাবে যে পুজো পেয়ে চলেছিল জানা যায়নি। সব খটকাজে দূর হয়েছে এমনটা বলতে পারবো না, তবে তন্ত্র সম্পর্কে একটা বিরাট শ্রদ্ধা বেড়ে গেল। মনে হলো কবির ভাষায়, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, পুঁথিগত বিদ্যা দিয়ে বিজ্ঞানের বড়াই করি। আর বাগাড়ম্বর করব না, এবার মূল ঘটনায় ফিরে যাই। গাড়ি আসাম রোডের ধারে একটা ছোট্ট চায়ের দোকানে থামল। ওদের 6 জোড়া চোখের প্রশ্ন পড়ে নিয়ে বলতে থাকি, শুভঙ্কর, আমাদের হরপ্পা যেমন খুব প্রাচীন সভ্যতা, তেমনি আরও বেশ কিছু প্রাচীন সভ্যতার সন্ধান আমরা পেয়েছি। বয়সে সমসাময়িক না হলেও খুব প্রাচীন, কিন্তু সেই সভ্যতাগুলোর ইতিহাস, সায়েন্স, টেকনোলজি কিন্তু খুব উঁচুতে পৌঁছেছিল। যেমন মায়া সভ্যতা, তেমনই আর এক সভ্যতা যা আমাদের কালকে রাতের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আজটেক সভ্যতা। এদের ধর্ম বিশ্বাস কিন্তু খুব উঁচু দরের। মূলত এরা সূর্য উপাসক, তবে বেশ কিছু দেবতা আমাদের মতন। আসলে সব উৎসস্থল তো অথর্ববেদ, মূল দেবদেবী প্রায় একই রকম। এখানে এই উত্তরবঙ্গে আজটেক সভ্যতা? হ্যাঁ,
সেটা আমাকে প্রথমে ভাবিয়েছিল, পরে ভেবে দেখলাম আমাদের টোটো উপজাতির কিছু মানুষ এই আজটেক মানুষের সংস্পর্শে আসতে পেরেছিল। সে বাণিজ্য বলো বা নিছক দেশ ভ্রমণ বলো, যাই হোক। কিরে গণেশ, কিছু বলবি? এমন ভ্যাবা জায়গা মেরে আছিস যে। স্যার, এই আজটেক জাতি এখনকার কোন দেশ? আর তো নাম শুনি না। ভালো প্রশ্ন। এখন ওদের দেশ বলে আর কিছু নেই। নাহুয়াটল ভাষা বলিয়ে মানুষ, বসবাস মেক্সিকো। এরাও তন্ত্র জানে? আমাদের থেকে কম নয়। এদের দেবদেবী ছিল অলৌকিক টাইপের, অনেকটা মিশরের মতো। ওদের ওই নিষিদ্ধ দেবতা দেখি আমার প্রথম খটকাটি আসে। এর সাথে দেখলাম মায়া কবচ। এটাকে ওরা গুড লাক কবচ বলে। এটা খুব পাওয়ারফুল, অন্তত ওদের তাই বিশ্বাস। এটা ওদের অন্য ধর্মের তান্ত্রিকদের শক্তি থেকে গার্ড করে। ঠিক মতো উপাচারে জাগ্রত করতে পারলে নাকি অণু পরমাণু অবধি থামিয়ে দেওয়া যায়। পরমাণু মানে পরমাণু বোমা? না না, জীবদেহের উপাদান, ফলে তার নিশ্চিত মৃত্যু। কিন্তু স্যার, কালো পেঁচা, সাপ আর ওই কালো কুকুর। শুভঙ্করকে থামিয়ে বলি, আরে দাঁড়াও দাঁড়াও, সব বলবো। এবার আসি মূর্তিটির বিষয়ে। ভালো করে খেয়াল করলে দেখবে ওটার হাত পা মানুষের মতো, শুধু মুখটা পেঁচার মতো। এটা ওদের মূল শক্তির দেবতা, মিশরের আনুবিসের মতন। এই দেবতা স্পিরিট পাহারা দেয়। এনাকে যত প্রাণ উৎসর্গ করবে, তোমার আজ্ঞাধীন স্পিরিট তত বাড়বে, সাথে বাড়বে তন্ত্র শক্তি। মূর্তিটির ওই পেঁচা মুখটাই ডার্ক শক্তির আধার। একে জাগ্রত করতে চাইলে পেঁচা বলি দিতে হবে। এবার বোঝা গেল কালো পেঁচার মর্ম। এবার আসি কুকুর প্রসঙ্গে। কুকুরের মূল শক্তি কি? ঘ্রাণ শক্তি। সাব্বাস। আর সাপের? শব্দ। ঠিক, তবে শব্দ না বলে কম্পন বললে ঠিক হবে বেশি। এবং শঙ্খচূড় সাপের গতি আর বিষটাও ধরতে হবে। দেখো, বিড়াল থেকেও শব্দ পাওয়া যেত, কিন্তু সাপের মতন বাকি গুণগুলো মিসিং। এই দেবতাকে যা যা অফার করবে, তোমাকে বিনিময় সেই পাওয়ার দেবে, বুঝলে? বাপরে, কি ভয়ানক দেবতা! চোখ কপালে তোলে শুভঙ্কর। কিন্তু এত জায়গা থাকতে এখানে কেন? আর আর শুভঙ্করের কাকার মৃত্যুর সাথে এর কি সম্পর্ক? পার্থবাবু বুড়ো কোচকালেন। এখানে কেন নয় বলতে পারেন? এত সুন্দর সাধনার জায়গা আর কোথায় আছে? নিরিবিলি, অনেক জন্তু জানোয়ার বলির জন্য মিলবে। সর্বোপরি কিছু গাছ আছে যা মানুষের নার্ভকে হ্যালুসিনেটে হেল্প করে, যার শিকার আমরা রাতে প্রথম হই পেঁচা মরা ঝোপে। একটা তীব্র বনজ গন্ধ ছিল সেখানে, খেয়াল করুন। তারপরে আরও বেশি মাত্রায় পাই ওই গুদাম ঘরে। ওই গাছ মানুষের অল ফ্যাক্টরি নার্ভকে এতটাই মোহগ্রস্ত করে যে আমাদের মস্তিষ্কে ভুল সিগন্যাল পাঠায়। যা আমরা মনে চাইছি তাই সামনে দেখাবে। গাছটার নাম হলো অ্যাঞ্জেলস ট্রাম্পেট। খাঁটি বাংলায় দোদুরা ফুলের মতো দেখতে, কিন্তু তার থেকেও বিষাক্ত এক প্রজাতি। এই জঙ্গলে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। সাপকে কি নিস্তেজ করেছ ওই গাছটা? না, ওদের ওই মায়া কবচ খেয়াল করেছো? ওখানে রসুন গাঁথা ছিল। সাপ রসুনের গন্ধ সহ্য করতে পারে না, এমনকি গাঁদা ফুলের গাছকেও সহ্য করতে পারে না। কিন্তু যেটা তোমার গুরু দিয়েছিল ওটা শিকড় নয়, ওটা সর্পগন্ধা গাছের শাখা। ওটার গন্ধ সাপের একেবারে অসহ্যকর লাগে। ওর শক্তি বাড়িয়ে দিয়েছিল বিষাক্ত নীল অপরাজিতার শিকড় বেঁধে। মাথায় রেখো, নীল অপরাজিতার শিকড় কিন্তু মারাত্মক বিষাক্ত। পেটে পরিমাণ মতো গেলে কার্ডিয়াক অ্যারেস্ট। বাপ রে বাপ, কি সব ব্যাপার স্যাপার! কিন্তু স্যার, ওই সাধু কি তাহলে ভণ্ড? ওনার বান মারাটি ভণ্ডামি, সিম্পল ম্যাজিক ট্রিক। কিরকম স্যার? তুমি হাতে জবা ফুল পিষে ছুরিতে হাতে রস লাগিয়ে রাখো, সেটা কোনো লেবু জাতীয় ফলের মধ্যে ঢোকালে রক্তের মতো লাল হয়ে যায়। দারুণ তো স্যার, তাহলে তো ব্যাটা আমাদের সাথে ভণ্ডামি করেছে। একটু ভাবিত হয়ে বললাম, বেলা অনেক হলো, চলো ওঠা যাক। আর কি যেন বলছিলে? ভণ্ড? না, কিছু জিনিস আমি এখনো বুঝতে পারিনি। গণেশকে ওইভাবে মাটিতে ঢোকালো কে? ওই পূর্বের 30 বছর আগের তোমার কাকার মৃত্যুর কারণ না হয় বুঝলাম, তিনিও সব জেনে ফেলেছিলেন। তন্ত্রমন্ত্র ঘাটাঘাটি করতেন তো, আজটেক তন্ত্র জেনেছিলেন হয়তো, কিন্তু ওই সঙ্গীদের মৃত্যু। সর্বোপরি গণেশের নাম ধরে প্রথমে যে চিৎকার শুনেছিলেন, এইগুলো কি শুধুই অলীক ভ্রম? আমার তো মনে হয় না। দেবতা হয়তো জেগে উঠেছেন। বিকট শব্দে টাকা কেটে উঠল। আমরা সবাই চমকে উঠলাম।
মাথার উপর দিয়ে এক ঝাঁক কাক উড়ে গেল নাকি কালো পেঁচা। হঠাৎ একটা বনজ গন্ধ আসছে না? তাড়াতাড়ি সামনের বাসটি ধরুন সবাই, না হলে এখানেই বসে থাকতে হবে। গাড়ি পরে ড্রাইভার ঠিক করিয়ে নিয়ে যাবে। আমি গন্ধের ব্যাপারটি এড়িয়ে গেলাম। শুনছিলে লেখক শ্রী তন্ময় বিশ্বাসের কলমে একটি গল্প, উত্তরের কুহেলিকা, দ্বিতীয় পর্ব। এই সিরিজটি থেকে আরও গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে এই সিরিজের গল্প আসবে শুধুমাত্র এই চ্যানেলেই। ফিরে আসছি পরের দিন আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।